হেফজখানা মক্তব এবং কওমি মাদ্রাসাগুলোতে বলাৎকার নিয়ে ইদানিং বেশ কথা হচ্ছে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে বিষয়টা কতটা উদ্বেগজনক এবং এই বিষয়ে আমাদের কী পদক্ষেপ নেওয়া উচিত, এই ব্যাপারে আসলে আমাদের কিভাবে রিয়্যাক্ট করা উচিত, এই বিষয়ে প্রশ্ন করেছেন অনেকে। এই বিষয়টা ফেসবুকে নতুন, মানে এই বিশেষ কিছু ঘটনা ভাইরাল হওয়ার পরে ফেসবুকে বেশি বেশি আলোচনায় আসছে, কিন্তু এটা নিয়ে আমরা কথা বলে আসছি অনেক আগে থেকে। সেই 2010 সালে 12 সালে আমার ফেসবুকেও পোস্ট আছে 2014-15 সালের দিকে, এবং ফেসবুকে দুইটা বড় গ্রুপ ছিল, কওমি গ্রুপ এবং আসহাবে কাহাফ। সেই গ্রুপেও আমার কিছু পোস্ট আছে। একবার আমি বলেছিলাম আমার কয়েকজন বন্ধুকে যারা এখন বেশ পরিচিত, এর মধ্যে আপনার এনপিএ নেতা, সাবেক এনসিপি নেতা তুহিন খানও ছিলেন। আমি তাদেরকে বলেছিলাম যে চলেন আমরা বেফাক অফিসের সামনে একটা মানববন্ধন করি। আমাদের দাবি খুব সিম্পল, যে আপনারা আবাসিক মাদ্রাসাগুলো আবাসিক ব্যবস্থাপনাটা নিয়ন্ত্রণ করেন, এটাকে একটা নিবন্ধনের ব্যবস্থা করেন। আরেকটা হলো যে আপনারা একটা ব্ল্যাক লিস্ট তৈরি করেন, যে কোনো শিক্ষকের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ যখন আসে তখন সে যেন আর অন্য কোনো জায়গায় চাকরি নেওয়ার সুযোগ না পায়। একটা ব্ল্যাক লিস্ট করে সব মাদ্রাসাগুলোতে পাঠিয়ে দেওয়া হয় যে এই লোককে যেন আর শিক্ষক হিসাবে নেওয়া না হয়। তো যাই হোক, এগুলো আসলে আমাদের যারা মুরব্বী এবং যারা নেতৃস্থানীয়, তারা বিষয়গুলোকে অনেক কঠিনভাবে মোকাবেলা করতে পারেন নাই এবং তারা যথেষ্ট মনোযোগ তখন দেন নাই। কিন্তু এখন বিষয়টা আরও বেশি করে আলোচনায় বেশি আসছে, ঘটছেও সম্ভবত বেশি। আমি মাদ্রাসা ছেড়েছি প্রায় 10-15 বছর আগে। তো আমাদের সময়কার মাদ্রাসা আর এখনকার সময়ে কি অনেক বেশি পার্থক্য হয়েছে কিনা জানি না, তবে আমাদের সময় আমি যেটা দেখেছি আর কি, আমি মাদ্রাসায় পড়েছি প্রায় 16 বছর, যদিও আমি আবাসিক ছিলাম না কখনো, কিন্তু মাদ্রাসায় সব খোঁজ খবরই রাখতাম, কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমার অজানা না। আমি ঢাকার একটা মাদ্রাসায়, যাত্রাবাড়ি জামিয়া যাত্রাবাড়ি, সবাই বেশ সুপরিচিত, এই মাদ্রাসায় আমি 2001 সাল থেকে 2016 সাল পর্যন্ত পড়েছি। তো আমার দৃষ্টিতে এই পুরাটা সময়ের মধ্যে আমি শুধু একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠতে দেখেছিলাম, হেফজখানার একজন শিক্ষক, এবং সেই শিক্ষককে সাথে সাথে বের করে দেওয়া হয়। ওই যে আমি বললাম যে আইনের হাতে সোপর্দ না করে। তবে অভিযোগ উঠেছে, আবার তার পক্ষে কিছু আমি বয়ানও শুনেছি, ন্যারেটিভ। আমি সত্য মিথ্যা খুব বিভ্রান্তিকর আসলে এই বিষয়গুলো নির্ণয় করা। অনেকে বলেছিলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে অন্য কিছু শিক্ষক। তো কওমি মাদ্রাসায় যেহেতু এই ঘটনাগুলো, মানে কিছু কিছু ঘটনা ঘটে দেখে মানুষ বিশ্বাস করে, তো এইটাকে একটা অস্ত্র বানানোর একটা প্রচলনও আছে। এইটাও সত্যতা। এটা আমরা অনেকেই হয়তো মনে করবেন যে এটাকে ধামাচাপা দেওয়ার একটা অজুহাত দেখানো হচ্ছে কিনা, কিন্তু বাস্তবতা হলো, যেহেতু এই ধরনের একটা অভিযোগ আসে এবং আসলে মানুষ বিশ্বাস করে, এটা ধোপে টেকানো যায় এবং যাচাই করা কঠিন হয়। এই কারণে কোনো অভিভাবক, তার হুজুরের কোনো আচরণ ভাল লাগে নাই, অথবা তার ছেলেকে হয়তো একটু মারধর করছে, অথবা এলাকার যারা ক্ষমতাবান, যারা মাদ্রাসার কমিটি, তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করছে, বা তারা কোনো প্রতিশোধ নিতে চায়, অথবা একজন শিক্ষক আর একজন শিক্ষকের পিছনে লেগেও এই ধরনের অভিযোগ আনে। এবং এই ধরনের অভিযোগ এইসব কারণেও আসে, অনেকগুলো মিথ্যাও হয়। এটা হলো বাস্তবতা। এখানে যেই অভিযোগগুলো সাম্প্রতিককালে মিডিয়ায় বেশ তোলপাড় করছে, আপনারা কিছুদিন পরে দেখবেন যে বের হবে ওইটা মিথ্যা ছিল, ওইটা মিথ্যা ছিল, কিন্তু তখন আর এটা ভাইরাল হয় না। যখন অভিযোগ উঠে, যখন একজনকে বেশ অপদস্থ করে গ্রেফতার করে নেওয়া হয়, কারণ এখানে তো যাচাই করা হচ্ছে না, শুধু অভিযোগটা তোলা হচ্ছে, এটা কয়টা বিচার পর্যন্ত যায়, মানে যখন এগুলা মামলা হয়ে যখন তদন্ত হয় তখন বের হয়ে আসে যে এটা আসলে ভিত্তিহীন ছিল। এরকম আপনারা সাম্প্রতিককালেও কিছু ঘটনা সম্ভবত দেখেছেন। আবার বাস্তব ঘটনা আছে, এটাও সত্য, বাস্তব কিছু ঘটনা ঘটে, এটাও সত্য। তো আমি যেটা বললাম যে এই যে আমি 16 বছর একটা মাদ্রাসায় পড়েছি, ঢাকার একটা মাদ্রাসায়, সেখানে পুরা সময়ের মধ্যে কোনো একজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল একবার, সেটা হলো 2005 সালে, এবং ওই সময় তাকে বের করে দেওয়া হয়, এবং এবং উনি এখানকার খুব পুরনো শিক্ষক না, বরং ওনাকে আনা হয়েছিল নতুন, আন্তর্জাতিক হাফেজ বলে
ওনাকে আনা হয়েছিল এবং ওই হাফেজ সাহেব এখনও ওনাকে দেখা যায় মিডিয়ায় বিভিন্ন জায়গায়। তো তাকে আনা হয়েছিল এবং কিছুদিন পরে 1 বছর তিনি সম্ভবত ছিলেন এবং তার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠে তাকে বের করে দেওয়া হয়। এছাড়া কিতাবখানা বা হেফজখানার বা মক্তবের কোনো শিক্ষকের বিরুদ্ধে আমি কখনো শুনি না এই ধরনের কোনো অভিযোগ উঠতে। অনেকে বলবেন যে এটা মানে ধামাচাপা দেওয়া হচ্ছে বা কিছু। আপনারা খোঁজ খবর নেন, এই সময়ের মধ্যে এই 16 বছরে বহু মানুষ জাতীয় মাদ্রাসায় পড়েছেন, অনেকে নাস্তিক হয়েছেন, অনেকে বের হয়ে গেছেন, অন্য লাইনে চলে গেছেন, এরকম বহু মানুষ আছেন। আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন এবং প্রপার তদন্ত করে দেখেন যে এই সময়ের মধ্যে আসলে এই ধরনের ঘটনা আমরা শুনি নাই, মানে আর আসলে হয়ও নাই। কারণ হইলে তো আমি ছাত্র হিসাবে তো আমি জানতাম, আমি তো আর উপর থেকে জানি না, ভিতর থেকেই জানি। তো কোনো শিক্ষকের বিরুদ্ধে বিশেষত কিতাবখানায় যারা কাজ করেন তাদের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ উঠতে পারে এটা আমরা কল্পনাও করি নাই কখনো। এই ধরনের মানে অপকর্ম কেউ করতে পারে। তো এখনও আমি যতদূর জানি যাত্রাবাড়ি মাদ্রাসা এখনও সেরকমই আছে, মানে এর খুব অন্যথা হয়েছে এটা আমার যতটুক জানাশোনা আছে এর মধ্যে এটা হয় নাই। কিন্তু কিছু ঘটনা যে ঘটছে না এরকম না। ধরেন আপনার ভোলার এক হেফজখানায় একটা ঘটনা ঘটলো, সেই সাতক্ষীরার কোনো গ্রামের একটা হেফজখানা একটা ঘটনা ঘটলো, এটা নিয়ে আলোচনা হলো। সেই ময়মনসিংহের, কারণ এখন তো মাদ্রাসা বাড়ছে, এই যে মাদ্রাসাদের ছাত্র যারা ফারেগ হয়ে গ্রাজুয়েট হয়ে বের হয়ে যাচ্ছে তাদের তো মাদ্রাসা ছাড়া কোনো কর্মসংস্থান নাই। তো তারা সবাই গিয়ে ছোট একটা করে মাদ্রাসা খুলে ফেলে। ঢাকায় যেমন প্রত্যেক গলিতে মাদ্রাসা আছে, এখন হেফজখানা আছে। ঢাকার বাইরে আর কিতাবখানা দেওয়া একটু কঠিন, বেশ অনেক শিক্ষক লাগে, কিতাবাদি লাগে, কিন্তু হেফজখানা দেওয়া তো কঠিন না। খালি একটা রুম ভাড়া নিয়ে কিছু ছাত্র নিয়ে আসলেই হয়। একজন শিক্ষকও এটা চালানো সব সম্ভব একজন শিক্ষকের পক্ষে। তো এই কারণে এটা বেশ সহজ হয়ে গেছে। ঢাকার প্রত্যেক গলিতে মাদ্রাসা, সারা বাংলাদেশে যে কোনো জায়গায় মাদ্রাসা খুললে আবার কিছু ইনকামও হয়, কিছু মানুষ এখানে আবার বাচ্চাদেরকে পড়তেও পাঠায়। তো সব মিলে এখন মাদ্রাসা হয়ে গেছে লাখ কোটি। তো এখন এই ধরনের মাদ্রাসাগুলো, একটা মাদ্রাসায় যখন কোনো একটা ঘটনা ঘটে সেটার জন্য কিন্তু লজ্জায় আমাদের সবার মাথা কাটা যাচ্ছে। আমাদের সবার আপনার অপদস্থ হইতে হচ্ছে, সবার লজ্জার মুখে পড়তে হচ্ছে। তো এটার কারণটা কি? ধরেন ভিকারুন্নিসা স্কুলে বেশ কয়েকবার যৌন নির্যাতনের অভিযোগ আমি শুনেছি। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেদেরকে যৌন নিপীড়ন বা হেনস্থা করার অভিযোগ শুনেছি গত বছর। এরকম আপনি খুঁজলে এরকম অভিযোগও অনেক পাবেন, কিন্তু সেই জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রকে অপদস্থ হইতে হয় না, প্রত্যেকটা শিক্ষককে অপদস্থ হইতে হয় না, বা ভিকারুন্নিসার প্রত্যেকটা মেয়েকে অপদস্থ হইতে হয় না, বা প্রত্যেকটা শিক্ষককে অপদস্থ হইতে হয় না। কিন্তু ওই যে আপনার রংপুরের নুনুডাঙ্গায় একটা আপনার হেফজখানায় একজন অপকর্ম করেছে, সেই জন্য কিন্তু সব ওস্তাদদেরই কওমি মাদ্রাসা সম্পৃক্ত, এবং সব হুজুর যারা এই ধরনের টুপি দাড়ি পাঞ্জাবি শোভিত তাদের সবারই কিন্তু লজ্জায় মাথা কাটা যাচ্ছে। তো এটার কারণটা যে হুজুররা হয়ে গেছে একটা উপজাতির মতো, একটা উপজাতি যেমন আপনার প্রান্তিক জনগোষ্ঠী, তাদের নিজস্ব কিছু ধারণ আছে এবং তাদেরকে খুব সহজে আলাদা করে ফেলা যায়। তো যখন এদের মধ্যে এখন উপজাতিটা হয়ে গেছে আবার বেশ বড়, এটা আগের মতো ছোট না যেখানে আপনার ভালো মানুষ বেশি খারাপ মানুষ কম, বরং এখানে খারাপ মানুষের সংখ্যাও ধরেন 20-30% হয়ে গেছে। কারণ গণহারে মাদ্রাসা থেকে পড়িয়ে বের করা হয়েছে যথাযথ তরবিয়ত ছাড়া, শিক্ষা ছাড়া, এবং চক্রবৃদ্ধি হারে হাফেজ তো বাড়ছেই। কারণ কিছু মানুষ হাফেজ হচ্ছে, আবার তারা হেফজখানার শিক্ষক হয়ে আবার হাফেজ বানাচ্ছে, 3-4 বছরের মামলা, এর মধ্যে নাকি তারা হাফেজ হয়ে যায়। শুধু কোরআন শরীফ দেখে পড়তে পারে এবং পড়ে মুখস্থ করে। এই চক্রবৃদ্ধি হারে কিন্তু এখানে কিছু মূর্খ তৈরি হচ্ছে এই হেফজখানা থেকে, এবং কিছু মূর্খ হাফেজ আছে যাদের অন্য কোনো শিক্ষা দীক্ষা নাই। এবং এরাও আপনি খোঁজ নিয়ে দেখবেন যে যত অভিযোগ আসে, দেখবেন যে কোনো না কোনো হেফজখানা থেকে, এই অভিযোগগুলো কোনো না কোনো হেফজখানা থেকে আসতেছে, কোনো না কোনো মক্তব থেকে আসতেছে, এবং সেখানে ওই একজন হাফেজ বা এই ধরনের কেউ জড়িত। তো এর মধ্যে আবার এখানে অনেকে আপত্তি করতে পারেন, কিন্তু আমি বললাম মোটা দাগে যেটা হচ্ছে আর কি। তো এখন সব মিলে যে অবস্থা,
তো এখন এটাতে করণীয় কি? অনেকে বেশ ক্যাম্পেইন করছেন আলেমদেরকে সালাম টালাম দেওয়া বন্ধ করে দিতে হবে, কারণ হলো এখন এটা যথেষ্ট আপনার আপত্তিকর এবং যথেষ্ট উদ্বেগজনক পর্যায়ে পৌঁছছে। এতগুলো ঘটনা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, কিন্তু এইগুলো বন্ধ করার সামর্থ্য আসলে আলেমদের আছে কিনা? কারণ হলো ধরেন ঢাকার যারা বোর্ড চালান তাদের সাথে কথা বলে তাদের কথা শুনে কেউ কোনো মাদ্রাসা বন্ধ করে দিতে রাজি না। প্রত্যেকটা গ্রামের যারা চেয়ারম্যান মাতবর তাদের আন্ডারে ছোট ছোট এইগুলা মাদ্রাসাগুলো চলে, তারা কারো কেয়ার করে না যে কার কাছে জিজ্ঞেস করে তারা মাদ্রাসা করবে এই ধরনের কোনো। এবং এদের সংখ্যা এখন এত বেশি, আপনি কাকে বলবেন যে মাদ্রাসা করা যাবে না, এই নীতিমালা মানতে হবে, এইটা করার সক্ষমতা আলেমদের আসলে নাই। তো তাদের ধরেন আপনি ধরেন আপনার ঢাকার যে বড় বড় মাদ্রাসাগুলো আছে যেগুলো আলেম চালান, যখন সেই মাদ্রাসা একটা ঘটনা ঘটবে তখন আপনি তাকে গিয়ে জেরা করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন যে আপনার পরিচালিত মাদ্রাসা এরকম ঘটনা কেমনে ঘটছে, বা যে ঘটনাটা ঘটছে তার বিরুদ্ধে আপনি কী পদক্ষেপ নিয়েছেন, তাকে আইনের হাতে সোপর্দ করছেন কিনা। কিন্তু ওই যে আপনার ভোলানাথপুর গ্রামে যে ঘটনাটা ঘটছে এটা উনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? তো এইটার আপনার আঁচ যে এসে লাগতেছে সবার গায়ে, এটার কারণটা কি? এটার কারণ হলো এরা সবাই দেখতে সেম, এদেরকে একজনকে জুতা পিটা করলে মনে হয় যে সবাইকেই আপনার জুতা পিটা করা হচ্ছে। তো এই অবস্থা থেকে আমি আলেমদেরকে পরামর্শ দিব যে আপনারা যে উপজাতি হওয়া বন্ধ করতে হবে আর কি। আমি যে ধরনের এই যে একরকম টুপি, একরকম দাড়ি, একরকম হলো পোশাক আশাকের যে ডিফারেন্স, সাধারণ মানুষদের থেকে আলাদা হয়ে যাওয়াটা, এটা বন্ধ করতে হবে আমার দৃষ্টিতে। এটা বন্ধ করা ছাড়া এটা থেকে মুক্তি নেই, কারণ আপনাদের এই উপজাতি ইয়াজুজ মাজুজ হয়ে গেছে অনেক বড়, এখন এদেরকে সামলানো আপনাদের পক্ষে সম্ভব না। তো আপনারা যদি জনগণের সাথে মিশে যান তখন হলো আপনাদের অপরাধ জনগণের মধ্য থেকে হওয়া একটা অপরাধ গণ্য হবে। কিন্তু আপনারা যখন এই উপজাতি হয়ে থাকবেন আর কি, তখন যেটা হচ্ছে সেটা হলো একজনের অপরাধ, এটা আসলে পুরো কমিউনিটির অপরাধ হচ্ছে এবং এটা বেশ আপনার সমস্যা করছে। আরেকটা হলো যে আপনারা সরকারের কাছে একসাথে বসে সরকারের কাছে জোর দাবি জানান যে হলো আপনারা এই আপনার হলো নাবালক হেফজখানাগুলো এবং এই বেওয়ারি হেফজখানাগুলো আপনারা বন্ধ করেন, এবং কিছু যেই হেফজখানাগুলো চলবে, যেই মক্তব চলবে, যেই মাদ্রাসা চলবে, সেটা বেফাক বোর্ড বা এরকম বোর্ডগুলোর নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণে আসতে হবে, এবং এটার যথাযথ আপনার নিয়মিত ইন্সপেকশন হইতে হবে, নাইলে চালানো যাবে না। তো এই দাবিটা অন্তত আপনারা করেন। এটা আমি জানি যে এটা বাস্তবায়ন করা সম্ভব না, এটা হলো একটা গৃহযুদ্ধের মতো একটা পরিস্থিতি হবে। এই বোর্ড ওই বোর্ড, এই মত ওই মত, এর আন্ডারে মাদ্রাসা ওর আন্ডারে মাদ্রাসা মিলে একটা বিশাল একটা কাজ্যা হবে, এটা ওনারাও জানেন। যে ধরেন আপনারা খালি মাদ্রাসা শুনলেই মনে হয় যে কমি মাদ্রাসা শুনলেই মনে হয় যে এটা বোধহয় হেফাজতি মাদ্রাসা, কিন্তু এই হেফজখানা মক্তব প্রচুর আছে আপনার বাইরের ঘরানার, এবং অনেক ঘটনা কিন্তু সেগুলাও ঘটছে। কিন্তু মূল ধারা বা মূল যেহেতু এই কমি মাদ্রাসাগুলো, এই কারণে এদের উপরে এই টোটাল ব্লেমটা এদের উপরেই আসে। তো এটা খুব হতাশাজনক, এবং আমি মনে করি যে আবাসিক সিস্টেম হেফজখানা থেকে টোটাল তুলে দেওয়া উচিত। হেফজখানা আপনার হলো, আমি বলছি যে এই হেফ সিস্টেম চালু রেখে, আমি এটা আগেও আমার লেখায় বলেছি, আবারও বলছি যে এই হেফ সিস্টেম চালু রেখে আপনি না তাদের শারীরিক নির্যাতন, এই যে ওস্তাদদের নির্বিচার মারপিট, এগুলো থামাইতে পারবেন না, এই ধরনের ঘটনাগুলো বন্ধ হবে। তো প্রথমত এই হেফ সিস্টেম বন্ধ করতে হবে, নির্বিচার আবাসিক ব্যবস্থা বন্ধ করতে হবে।